অন্তর্বর্তী সরকারের সংস্কার জনসম্মুখে তুলে ধরা উচিত বলছেন মির্জা ফখরুল। ভারতের প্রভুত্ব না মানার প্রত্যয়। 48 ঘন্টার মধ্যে ভাঙতে হবে সকল আয়নাঘর, ফিরিয়ে দিতে হবে গুম হওয়া ব্যক্তিদের। আলটিমেটাম বাংলাদেশ গুম পরিবারের। রাজধানীতে আবার ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ। এক সপ্তাহে শুধু মুগদা হাসপাতালেই 1000 ভর্তি। এ মাসেই শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, জানিয়েছেন ভিসি ডক্টর নিয়াজ। সংস্কারের নানা খসড়া উপস্থাপন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই অঞ্চলে ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে কাজ করার শপথ নেন তারা। বিএনপি মহাসচিব বললেন, অর্জিত স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দিতে হবে নির্বাচন। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। এ অঞ্চলে কারো প্রভুত্ব মানবে না সাধারণ মানুষ। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 48 ঘন্টার মধ্যে দেশের সকল আয়নাঘর ভেঙে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক বেলাল হোসেন। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে গুম হওয়া ব্যক্তির স্বজনেরা জানান, 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত শতকরা 80% গুম খুন হয়েছে র্যাবকে ব্যবহার করে। এই বাহিনীকে অবিলম্বে বিলুপ্ত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 65টি পরিবার একত্রিত হয়েছে গুম হওয়া স্বজনকে ফিরে পেতে। কারো বাবা, কারো ছেলে, কারো বা স্বামীকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এরপর থানায় কিংবা র্যাবের সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলে না স্বজনের। জীবিত না মৃত কোনো উত্তর নেই কারো কাছে। আমার বড় ভাই 2014 সালের ডিসেম্বরের 21 তারিখ তাকে র্যাব পরিচয় দিয়ে রাজশাহীর গোদাগাড়ি থেকে র্যাব 5 পরিচয় দিয়ে রাত 3টার দিকে তুলে নিয়ে যায়। তারপর থেকে আমরা র্যাব অফিস, ডিবি অফিস, তারপর পুলিশের কাছে পর্যন্ত মামলা করতে গেছি, আমাদের মামলাটা নেওয়া হয় নাই। দীর্ঘদিন আমার ছেলে বিএনপির সাথে জড়িত দেখে আমার ছেলেকে গুম করা হয়। সাবেক এমপি সানজিদা খানম এবং শাহজাহান খান এই আলমগীরের এই র্যাব 10-এর কর্মকাণ্ডের জন্য আমার ছেলেটা আজ পর্যন্ত আর আমি খুঁজে পাই। র্যাব 1 থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাঘর আছে, টর্চার সেল আছে, সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে। এটা আমরা চাই, সমন্বয়কদেরকে নিয়ে তল্লাশি করে আমাদের দেখানো হবে এবং প্রতিটা লোক আমাদেরকে দিয়ে দিতে হবে সপরিবারের কাছে। আমরা এটাই চাই।
গুম হওয়া পরিবারগুলোকে নিয়ে নতুন সংগঠন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক জানান, তিনি নিজেও গুম হওয়ার পর কোটি টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন র্যাবের কাছ থেকে। জান ভিক্ষা চাচ্ছে, হাত বলছে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু সেই নরপশরা একটু তাদের মন কাঁদে নাই। যখন আমরা খাঁচা খাঁচায় লোক ছিলাম, প্রতিটা খাঁচা হলো একটা পাখির খাঁচার মতো, সেখান থেকে যখন লো দিয়ে যাচ্ছে বলে যে ভাইরা তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, তোমরা আমাদের বিচার করো, তোমরা আমাদের বিচার করো। আর খোদা হাফেজ বাংলাদেশ, খোদা হাফেজ বাংলাদেশ। এই আয়নাগরগুলো অতি সত্বর 48 ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। আমরা সরকারের নিকট এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা ছুটে দিলাম। গুম খুনের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান ভুক্তভোগী পরিবারগুলো। তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আবারও ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। বিভিন্ন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে জমছে রোগীর ভিড়। গেল এক সপ্তাহে শুধু রাজধানীর মুগদা হাসপাতালেই ভর্তি প্রায় 1000 জন, আর রোববার ভর্তি 148 রোগী। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সতর্কতার কোনো বিকল্প নেই। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল ডেঙ্গু ইউনিটে তিল ধারণের ঠাঁই নেই। নারী, পুরুষ ও শিশু মিলে প্রায় 1000 ডেঙ্গু রোগী চিকিৎসাধীন হাসপাতালটিতে। ভর্তি রোগীদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা সহ ডেঙ্গুর নানা উপসর্গ। বেশিরভাগ রোগী জানান, শুরুতে বাসায় চিকিৎসা নিলেও পরে বাধ্য হয়ে হাসপাতালে আসেন তারা। ফার্স্টে জ্বর ছিল 3 দিন, অতিরিক্ত জ্বর ছিল, তো টেস্ট করালাম ইবনে সিনা থেকে, ওইখান থেকে ডেঙ্গু পজিটিভ আসছে। সমস্যাটা হচ্ছে অতিরিক্ত মাথা ঘুরায়, মাথা ব্যথা করে। প্রায় 12 দিন যাবত জ্বর এবং বসতে পারে না। হ্যাঁ, এর সাথে প্রস্রাবের ইনফেকশন আসছে, বমি করে, পেটে ব্যথা। ডাক্তাররা বলছে যে এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে আর কি। বমি ছিল আর 4 দিন যাবত ধরে জ্বর ছিল, এটাই ওর সবগুলো ছিল। কালকে টেস্ট করাইছি, ওর ডেঙ্গু পজিটিভ আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল 2800 জন। সংক্রমণ বাড়তে থাকায় শুধু আগস্টে সমপরিমাণ রোগী ভর্তি হয় মুগদা হাসপাতালে, আর সেপ্টেম্বরের প্রথম 8 দিনে ভর্তি প্রায় 1000। হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বাড়ার পেছনে সিটি কর্পোরেশনের তদারকির অভাবের পাশাপাশি মানুষের অসতর্কতাকেও দায়ী করছেন চিকিৎসকরা। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এমনকি আমাদের হাসপাতালেও। আগে আমাদের হাসপাতালে প্রায় প্রতিদিনই যে ময়লাগুলো জমতো সেগুলো সিটি কর্পোরেশন নিয়ে যেতেন। গত প্রায় মাসখানেক হলো যেটা হচ্ছে, 7 দিন 10 দিনেও ময়লা পরিষ্কার হচ্ছে না। এই ময়লা আবর্জনাগুলোর মধ্যেই কিন্তু এই ডেঙ্গি মশাগুলোর উৎপত্তি হয়, এবং এটা যে হচ্ছে এবং নিয়মিত যে ক্লিনিং হচ্ছে না আমাদের চারিপাশ, সেটা কিন্তু আমরা তার প্রমাণই হচ্ছে এই মাসের প্রথম 1 সপ্তাহে প্রায় 1000 রোগী ডেঙ্গির আমাদের এখানে ভর্তি থাকা। উপসর্গ দেখা দিলেই ঘরোয়া চিকিৎসা না নিয়ে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সিন্ডিকেটের অনুমোদন নিয়ে চলতি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সংস্কারের খসড়া প্রস্তাব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। এতে বলা হয়, শিক্ষক শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন নির্যাতন বিরোধী সেল গঠন করতে হবে। ভর্তি পরীক্ষা শিক্ষার্থী বান্ধব করা এবং মেধা ও আর্থ সামাজিক প্রয়োজন বিবেচনায় প্রথম বর্ষ থেকেই সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে। লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি এবং সন্ত্রাস নির্ভর ও সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষক নিয়োগে সকল প্রকার পক্ষপাত ও দলীয় বিবেচনা পরিহার করতে হবে। উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগে দলীয় আনুগত্যের বাইরে গিয়ে জ্ঞানগত উৎকর্ষ ও নেতৃত্ব দানের যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের সম্পদ, জনগণ যেভাবে চাইবে সেভাবেই পরিচালিত হবে। আমাদের এখন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু করা খুব দরকার। একাডেমিক কার্যক্রম শুরু করার ব্যাপারে আমরা বেশ কিছু অগ্রগতি করেছি। এই ধরনের একটা সিচুয়েশন, যেটা বহু রক্তের
বিনিময় এসছে, এইটি বিরাট রকম একটি সুযোগ। আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাটাও বিরাট রকম ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার জন্য আমরা না যাই, চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কিনা। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। ঘুষ ও দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তিনি বলেন, ঘুষ খাওয়া চলবে না, যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে, কারাগারের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। কারারক্ষীরা তাদের যে সমস্যার কথা বলে, তাকে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই। এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে। এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কারারক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে। যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে, এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। বিডিআর বিদ্রোহ মামলা থেকে দুদক আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 17 স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের লালবাগ থানায় 2009 সালের 28 ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় 17 জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল করা হলো। গত 5 সেপ্টেম্বর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত তথ্য জানা যায়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর, বর্তমানে বিজিবি সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে, যা 15 বছর পর আবারও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, হতাহতের তথ্য চেয়ে সারা দেশের সরকারি, বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থার প্রধান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশের সকল ডিসি, পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিভিল সার্জনের কাছে চিঠি পাঠিয়ে ঘটনার যাবতীয় তথ্য চেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা। এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়েছে। গণমাধ্যমের কাছে থাকা তথ্য, ভিডিও, ছবির জন্য তদন্ত সংস্থা চিঠি দিয়েছে। এ সময় চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন, তাতে প্রসিকিউশনের কোনো আপত্তি নেই। হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য পুলিশ সুপারদেরকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, কতটা মামলা হয়েছে, কারা কারা সম্ভাব্য আসামি, কারা কারা ভিকটিম, এগুলোর তালিকা তারা দেবেন। কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তে এই ঘটনা ঘটে। রোববার দিবাগত গভীর রাতে ধনতলা মেইন পিলার 393 নম্বরের পাশ দিয়ে স্থানীয় জয়ন্ত কুমার সিংহ সহ 3 জন ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় ডিঙাপাড়া বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। ভারতের ভেতরেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন জয়ন্ত। এ সময় তার সাথে থাকা আরও 2 জন আহত হন। আহত মহাদেব কুমার সিংহ ও বাংঠু মোহাম্মদ বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে চিকিৎসা নিচ্ছেন। তারা সীমান্তে কেন গিয়েছিলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
লাশ বিএসএফ এর হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ। আশুলিয়ার পরিবেশ আজও থমথমে। যৌথ বাহিনীর কঠোর প্রহরায় কিছু কারখানায় কাজ চললেও ছুটি ঘোষণা করা হচ্ছে 90টি কারখানায়। শিল্পাঞ্চলে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সকালে আশুলিয়া ডিইপিজেড আবদুল্লাপুর সড়কের নরসিংহপুরে হামিম ও শারমিন নামে বড় দুটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে আরও কয়েকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা বলছেন, ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করলেও মালিকপক্ষ না মেনে তালবাহানা করছে। টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে। ক্ষয়ক্ষতি এড়াতে আতঙ্কিত হয়েই কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। সেনা টহল অব্যাহত আছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি। রোববার কঠোর নিরাপত্তার মধ্যে ইসলামাবাদে বিক্ষোভে অংশ নেয় পিটিআই নেতাকর্মীরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো সমর্থক শহরের দিকে অগ্রসর হয়। তাদের আটকাতে রাস্তায় কন্টেইনার রেখে বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। বলেন, আইনিভাবে মুক্তি না দেয়া হলে পিটিআই নেতারাই তাকে মুক্ত করবে। বিক্ষোভে পিটিআই নেতা কর্মীদের বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতা হাম্মাদ আজহার। বলেন, সরকারের এই বাধা বুঝিয়ে দিয়েছে যে তারা ইমরান খান ও তার সমর্থকদের ভয় পায়। এর আগে 2022 সালে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। এসব মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারের সংস্কার জনসম্মুখে তুলে ধরা উচিত বলেছেন মির্জা ফখরুল। ভারতের প্রভুত্ব না মানার প্রত্যয়। 48 ঘন্টার মধ্যে ভাঙতে হবে সকল আয়নাঘর, ফিরিয়ে দিতে হবে গুম হওয়া ব্যক্তিদের। আলটিমেটাম বাংলাদেশ গুম পরিবারের। রাজধানীতে আবার ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ। 1 সপ্তাহে শুধু মুগদা হাসপাতালে ভর্তি 1000। এ মাসেই শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, জানিয়েছেন ভিসি ডক্টর নিয়াজ। সংস্কারের নানা খসড়া উপস্থাপন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।